এটা বিএ ফোর্থ সেমিস্টার মেন বাংলা অর্থাৎ CC1D মেন বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং উত্তরটা নিয়ে আলোচনা করব। তো চলো। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো এর আগে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে মেন বাংলা অর্থাৎ ভাষাতত্ত্ব CC1D সাজেশনটা দিয়েছিলাম। সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে তোমাদের যদি উত্তরগুলো প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সেইখানে তোমরা সেই ভিডিওতে তোমরা অনেকে আমাকে কমেন্টে বলছো যে স্যার আমাদের উত্তরগুলো দেন। তো তোমাদের কথা মতো আজকে আমি তোমাদের 10 নম্বরে একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দেবো। ভিডিওটার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, দয়া করে কি স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না এবং জানা প্রশ্নের উত্তর ছেড়ে দিয়ে চলে আসবে। এবং এই প্রশ্নটা এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের 2024 সালে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলছি এই কারণে, কারণ এই প্রশ্নটা তোমাদের এই বছর পরীক্ষাতে দেবেই। এই প্রশ্নটা আমি 10 নম্বরে দিয়েছি, এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরে দিয়েছি ঠিকই, কিন্তু এটা তোমাদের আবার 5এও দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এটা 5-এ হলে 10 নম্বরটা লিখে দিলেই হয়ে যাবে। এবং এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন যদি দেয়, তোমরা এই 10 নম্বরের কোশ্চেনে করে নিলে তোমাদের এখান থেকে 10 যদি শর্ট কোশ্চেনে দেয় সেটাও তোমরা এখান থেকে পেরে যাবে। তো তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরের জন্য এই বছর মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা এই প্রশ্নটা প্রথমে ভালো করে শুনে নিবে এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং তোমাদের অলরেডি তোমাদের ইতিহাস এবং বাংলা সাজেশনটা আলোচনা করেছি, এবং তোমাদের যে কম্পালসারি বাংলা তোমাদের যে কম্পালসারি বাংলা এটা তোমাদের সবাইকে নিতে হবে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারাই পড়াশোনা করছো পাস কোর্স নিয়ে, তোমাদের সবাইকে এই কম্পালসারি বাংলাটা পড়তে হবে। তো এখানে তোমাদের মোট 10টা কবিতা আছে, সেখান থেকে আমি তোমাদের 3টে কবিতা থেকে তোমাদের যে কিছু প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। এই ক্ষেত্রে তোমাদের এটা আরেকটা কথা জানিয়ে দিই, এই ওটা তোমাদের MCQ প্যাটার্নে হবে। ওইখান থেকে তোমাদের যে 10টা কবিতা আছে ওখান থেকে তোমাদের আমি 3টে কবিতার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষে নিয়ে দেখে নিই, এবং তোমাদের ইতিহাস যে মেন ইতিহাস সেটারও সাজেশনটা আলোচনা করে দিচ্ছি, তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষে দেখে নিও। তো চলো আজকে দেখে নেওয়া যাক তোমাদের 10 নম্বরের ভাষাতত্ত্বের CC1D ভাষাতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর নিই। আমার সাজেশনে 5 এবং 10 নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের যে শর্ট কোশ্চেন পরীক্ষায় করতে সেটারও সাজেশনে ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখা যায়। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে খাতায় লিখে নিও, এবং আমি একবার রিডিং পড়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে শুনে নিও এবং তারপরে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটাই সহজ হবে। তো চলো দেখে নাও প্রশ্নটা। তো প্রশ্নটা হচ্ছে রাঢ়ী উপভাষার অঞ্চল নির্দেশ করে উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, তো অন্য কীভাবে আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি, জেনে নাও এবং লিখিয়ে দিয়েছি। তো রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলের মধ্যে বিস্তৃত? রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলের মধ্যে বিস্তৃত? এর ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন দিবে। এই ক্ষেত্রে তোমাদের একটাই উত্তর হবে। এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন দিলেই এই উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। আর প্রশ্নটা এরকমভাবেই আসতে পারে, এই দুটো যেভাবে দিয়েছে এই দুটোর মধ্যে একটা দিয়ে দেবে তোমাদের পরীক্ষাতে। এই প্রশ্নটা 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে প্রচলিত, দেখে নাও। বীরভূম বর্ধমান, বাঁকুড়ার পূর্বাংশ, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং খুলনা ও যশোর জেলা দুটিতেও রাঢ়ী ভাষা প্রচলন। তো কোথায় কোথায় রাঢ়ী ভাষা প্রচলিত, তো তোমরা এটা ভালো করে মনে রেখে দেবে। এটা তোমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত। তো তোমরা এখান থেকে নামগুলো দিয়ে দেবে: বীরভূম, বর্ধমান, বাঁকুড়া পূর্বাংশ, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং খুলনা ও যশোর জেলা দুটিতেও রাঢ়ী ভাষা প্রচলন। আমি প্রশ্নের উত্তরটা এমনভাবে আলোচনা করে দেবো যাতে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হয় সেগুলোও যেন তোমরা পারো, সেটাও যেন তোমরা উত্তরটা ঠিকঠাক দিয়ে আসতে পারো। এই জন্য আমি এই প্রশ্নের উত্তরটা এমনভাবে আলোচনা করে দেবো যাতে তোমাদের যে শর্ট কোশ্চেন দেয়, আমি দেখেছি বেশিরভাগ শর্ট কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন থেকে বেশিরভাগ কেটে কেটে শর্ট কোশ্চেনগুলো দেয়। তো সেই ক্ষেত্রে তোমরা এমনভাবে আমি বলে দেবো যে তোমাদের যদি শর্ট কোশ্চেনও দেয় সেক্ষেত্রে তোমরা পারবে। এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখে নাও। অ এর জায়গায় ও উচ্চারণ প্রবণতা। তো দেখে নাও, অ তয়সী অতি থেকে হয়ে গেছে ও তয়সী অতি। আবার দেখে নাও, অতুল থেকে হয়ে গেছে অতুল। ব ধয় দীর্ঘ বধূ থেকে হয়ে গেছে বয়কা ধয় হসু বধূ। অগ্নি থেকে হয়েছে অগ্নি। পাগল থেকে হয়েছে পাগল। এবং বন থেকে হয়ে গেছে বন। এক্ষেত্রে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, এখান থেকে যদি তোমাদের আবার শর্ট কোশ্চেন দিয়ে দেয় যে রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমাদের এরা শর্ট কোশ্চেনই দিয়ে দেবে। আবার আরেকটা শর্ট কোশ্চেন দিতে পারে যে রাঢ়ী উপভাষার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। তো এইখান থেকে প্রশ্ন যদি দেয় শর্ট কোশ্চেন অর্থাৎ 2 নম্বরের, সেই ক্ষেত্রে দিয়ে দেবে একটা যে রাঢ়ী উপভাষার কোন কোন অঞ্চলে প্রচলিত অঞ্চলগুলির নাম লেখো, এবং 2 নাম্বার
রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এবং 3 নাম্বার যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো রাঢ়ী উপভাষার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। শর্ট কোশ্চেন নিলে এরকমভাবেই আসবে যে রাঢ়ী ভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখে দাও, বা রাঢ়ী ভাষার দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখে দাও, বৈশিষ্ট্য লেখো, বা দিয়ে দেবে যে রাঢ়ী ভাষার কোন কোন অঞ্চল প্রচলিত অঞ্চলগুলির নাম উল্লেখ করো। এরকমভাবে যদি দেবে তোমাদের শর্ট কোশ্চেনে যদি আসে তোমরা এরকমভাবে দেবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে শর্ট কোশ্চেন দিলে তোমরা এখান থেকে শর্ট কোশ্চেনটাই হয়ে যাবে। তো এবার 2 নম্বরে দেখে নাও, শব্দের শুরুতে শ্বাসাঘাত থাকলে শব্দের মধ্যে বা শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। তো দেখে নাও, ম ধয়সু মধু দিকে হয়ে গেছে ম দয় হসু মধু, শুধু দিকে হয়ে গেছে শুধু দিকে হয়ে গেছে শুধু, তালবি শয়সু ধয়সু শুধু দিকে হয়ে গেছে তালবি শয়সু দয় হসু শুধু। এবার দেখো দুধ দয়সু দ দুধ, দয়সু ধ দুধ থেকে হয়ে গেছে দয়সু দ দুধ। এবং বাঘ থেকে হয়ে গেছে বাঘ, লিখছি থেকে হয়ে গেছে লিখছি, বলছি থেকে হয়েছে বলছি, আঁচে থেকে হয়ে গেছে আঁচে, ময়কা ছ মাছ থেকে হয়ে গেছে ময়কা ছ মাছ, মাঠ থেকে হয়ে গেছে মাঠ। এবং 3 নম্বর দেখে নাও, অভিশ্রুতির প্রবণতা লক্ষ্য করা যায়। দেখে নাও, করিয়া কইরা করে, এখানে অভিশ্রুতির প্রবণতা লক্ষ্য করা যায়। দেখো, করিয়া কইরা করে, করিয়া থেকে কইরা থেকে করে, দেখিয়া দেখা দেখে, বলিয়া বইলা বলে, আজি আইজ আজ। এগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো 4 নম্বর দেখে নাও, স্বরসংগতির প্রবণতা লক্ষ্য করা যায়। দেখো, বিলাতি বয়সী লয়কার তয় হসি থেকে হয়ে গেছে বিলিতি, বয়সী লয়সী তয়সী বিলিতি। এবং দেশি থেকে হয়ে গেছে দিশি, দয়কে তালবি ছয় হসি থেকে হয়ে গেছে দিশি, দয় হসি তালবি ছয়সি দিশি। এবং পয় দীর্ঘ পর্যায়ে পূজা থেকে হয়ে গেছে পয়সু পুজো, পূজা থেকে হয়ে গেছে পুজো। এবং ধুলা থেকে হয়ে গেছে ধুলো। এবং রূপালি থেকে হয়ে গেছে রূপলি, রয় দীর্ঘ পয়কা লয়সি থেকে হয়ে গেছে রূপলি, রয়সু পয় হসু লয় হসি রূপালি। এবং নিরামিষ থেকে হয়ে গেছে নিরিমিষ, দন্ত নয়সী রয়কার ময়সী প্যাটকাটা মধ্যন থেকে হয়ে গেছে নিরিমিষ। এবং নাসিক্য ভবন এবং নাসিক্য ভবনের প্রবণতা লক্ষ্য করা যায়। যেমন দেখো, চন্দ্র থেকে হয়ে গেছে চাঁদ, কণ্টক থেকে হয়ে গেছে কাঁটা, বংশ থেকে হয়ে গেছে বাঁশ, পঞ্চ থেকে হয়ে গেছে পাঁচ, হংস থেকে হয়ে গেছে হাঁস। এবং 6 নম্বর দেখলাম, ল ধ্বনি দন্ত ন ধ্বনিতে রূপান্তরিত হওয়া। দেখো, ল ধ্বনি কীভাবে দন্ত ন ধ্বনিতে রূপান্তরিত হয় দেখে নাম, লোহা থেকে নোয়া, লবণ থেকে হয়ে গেছে নুন, লুচি থেকে হয়ে গেছে নুচি। এবং 7 নম্বর দেখে নাম, শব্দের আদিতে শ্বাসাঘাত না থাকলে কখনো কখনো মহাপ্রাণী ভবন ঘটে। যেমন দেখো, কয়কার কাক থেকে হয়েছে কয়কার কাক, রাত দিন থেকে হয়ে গেছে রাত দিন, রাত দিন থেকে হয়ে গেছে রাত দিন। তো এগুলো তোমাদের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। তো তোমাদের আবার 5 নম্বরে যদি দেয় সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, যদি 5 নম্বরে দেয় সেক্ষেত্রে তোমাদের আবার দিয়ে দেবে যে আরবি ভাষার অঞ্চল নির্দেশ করে এবং 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে তোমাদের এই প্রথম পয়েন্টটা দিয়ে দিলে হয়ে যাবে। এবং যদি 5 নম্বরে এরকমভাবে রাঢ়ী ভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত নির্দেশ করো, অঞ্চল নির্দেশ করে এবং রূপতাত্ত্বিক 5টি বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তরটা এইটা হয়ে যাবে। তো 5-এ দিলে তোমাদের এরকম কেটে কেটে দেবে। এবং না হলে তো যদি 5-এ এরকমভাবে দিতে পারে যে 3টি রূপতাত্ত্বিক এবং 3টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো এবং কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো লেখো। তো এরকমভাবে তোমাদের আসতে পারে। তো এবারে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে নাও। এই জন্য আমি প্রশ্নটা এমনভাবে আলোচনা করছি, যদি তোমাদের 5-এ দেয় বা 10-এ দেয়, যদি শর্ট কোশ্চেন দেয় তোমরা নিজেরাই বুঝতে পারছো এখান থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা করে আসতে পারবে। তো এই জন্য এই প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, 10 নম্বরের জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কাজে কিন্তু এটা খাতায় লিখে নিও, আমি বারবার বলছি যে তোমরা এটা আগে খাতায় লিখে নিও। এবং এটা তোমরা দেখতে পাবে যে পরীক্ষা যখন দিবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কি বলেছিলাম, যে এসছে কি আসে নাই, তোমরা তখনই বুঝতে পারবে। তো এখন থেকে এই প্রশ্নটা কাজে ভালো করে প্রস্তুত করে নাও। তো দেখে নাও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 1 নম্বর দেখো, কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহুবচনে দের বিভক্তি প্রয়োগ। কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে দের বিভক্তি প্রয়োগ। যেমন দেখে নাও, ছেলেদের, বালকদের, মেয়েদের, আমাদের দ্বারা এই কাজ হবে না, সবই দের বিভক্তি। এবার 2 নম্বর দেখে নাও, গৌণ কর্ম কে বিভক্তি এবং মুখ্য কর্মে শূন্য বিভক্তি প্রয়োগ। যেমন দাদা ভাইকে বই পড়াচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এবং 3 নম্বর দেখে নাও, অধিকরণ কারকে এ ও তে বিভক্তির ব্যবহার লক্ষণীয়। যেমন দেখে নাও, ঘরে যাও, বাড়িতে থাকো, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। তো এবারে 4 নম্বরে দেখে নাও, 4 নম্বরে যেটা আছে দেখে নাও, সামান্য অতীত বোঝাতে প্রথম পুরুষের অকর্মণ ক্রিয়াপদ ল বিভক্তি এবং সকর্ম ক্রিয়াপদে লে বিভক্তি প্রয়োগ। সামান্য অতীত বোঝাতে প্রথম পুরুষে অকর্মণ ক্রিয়াপদে ল বিভক্তি এবং সকর্ম ক্রিয়াপদে লে বিভক্তির প্রয়োগ। যেমন দেখলাম, সে গেল, সে বইটি দিলে,
সে গেল, সে বইটি দিলে, সে কাজটি করলে, লে বিভক্তি। এবং 5 নাম্বার দেখে নাও, সামান্য অতীতকালে উত্তম পুরুষে লাম লুম লে নু বিভক্তি হয়তো হয়। যেমন সামান্য অতীতকালের উত্তম পুরুষে কী বিভক্তি হয়? লাম লুম লেম নু বিভক্তি ব্যবহৃত হয়। যেমন দেখে নাও, আমি করলুম, আমি করলুম, আমি করলাম, আমি করলুম, করলেম, করুন। তো এইগুলো হচ্ছে তোমাদের 5টি রূপতাত্ত্বিক এবং 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং তোমাদের যে কোন কোন অঞ্চলে প্রচলিত সেইগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তো এটা তোমাদের আমি আগেই বলেছি যে এটা তোমাদের 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং যদি 5-এ দেয় সেভাবে কীভাবে দেবে সেটা আমি বলে দিলাম। এবং যদি 10 নম্বরে এবং যদি 2 নম্বরে দেয় সেটা কীভাবে আসতে পারে সেটা আমি বলে দিলাম। তো এরকমভাবেই আসবে। যদি 5-এ দেয় তো আমি কীরকমভাবে বললাম ওরকমভাবেই আসবে। এবং যদি 10-এ দেয় এটাই আসবে, যে দুটো আমি কোশ্চেন লিখে দিচ্ছি ওই দুটো আসবে। এবং যে যদি 2 নম্বরে দেয় যেটা তোমাদের আমি যেরকমভাবে বললাম ওরকমভাবেই আসবে। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই নিজেরাই বুঝতে পেরেছো যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, এবং যেভাবেই দেখ তোমরা ঠিক লিখে আসতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এবং তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানা দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তর তোমরা এই চ্যানেলটাতে পেয়ে যাবে। এবং ভিডিওটা যদি তোমার কোনো ভালো লেগে থাকে বা তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী উত্তরের ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।